এগুলো এতক্ষণে হয়ে যাবে। ছাদে থেকে এসে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হলো সকাল 8:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। এই শীতের মধ্যে আজকে সকালে ঘুম থেকে উঠেছি 5:30টার একটু আগে। আসলে আজকে না অফিসের কিছু কাজকর্ম বাকি ছিল, যেগুলো কালকে রাতে আমার করার দরকার ছিল, সেগুলো কালকে রাতে না আমি করতে পারিনি। ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, তারপর আবার এডিটের কিছু কাজ বাকি ছিল। তাই আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে চলে গিয়েছিলাম অফিস ঘরে গিয়ে সমস্ত কাজকর্ম যা বাকি ছিল সেগুলো আজকে আগে কমপ্লিট করে নিয়েছি। আর রাত্রিবেলা করে যেহেতু রান্নাঘরটাকে পুরো টিপটপ করে রাখি, তাই ঘুম থেকে উঠে জানো তো এখন আর না সেই আগের মতো যে রান্নাঘরে ঢের রাজ্যের বাসি কাজকর্ম পড়ে রয়েছে এই চিন্তাটা মাথাতেই আসে না। বেশ ভালোই হয় কিন্তু। আর এদিকে সংসারে সকালবেলার যা বাসি কাজকর্ম থাকে তা কিন্তু প্রায় আমি সেরেই ফেলেছি। তারপরে আবার সকালবেলার চা খাওয়া হয়ে গিয়েছে, আবার টিফিনও করা হয়ে গিয়েছে। আজকে আসলে হয়েছে কি, অনেক সকাল সকাল না ভাই বাড়ি থেকে এখানে চলে এসেছে। তো ভাই যেহেতু চলে এসেছে, তারপর কি করলাম, আমরা একসাথে বসে চা খেয়ে নিয়েছি। আর আজকে তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, তোমাদেরকে আগেই বলে দিলাম। তো ঘুম থেকে উঠেই দেখি যে বড়বাবু কফি করে নিয়ে এসেছে। তো সকালবেলা একবার কফি খাওয়া হয়েছে, আবার চা খাওয়া হয়েছে, মানে ভাই এসেছে পর আবার একবার চা খেলাম। আর আজকে সকালবেলা টিফিনে না রুটি আর তরকারি খেয়েছি, যেটা ভাইয়ের কাছে মা পাঠিয়ে দিয়েছিল, রুটি আর আলু দিয়ে ফুলকপি দিয়ে চচ্চড়ি। তবে আজকেও জানো তো অনেকটা তাড়াতাড়ি করে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে ফেলতে হবে। আসলে দুপুরে তাড়াতাড়ি করে ওনাকে খেতে দিতে হবে, তাড়াতাড়ি করে খেয়ে উনি আবার একটু বেরোবে। আজকে উনি রাজারহাট যাবে, তো ওই জন্য বললো যে সকাল সকালই তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে ফেলতে। প্রতিটা দিনই দিনে 3 বার করে ঘর ঝাড় দেই আর 1 বার করে ঘর মোছা হয়। তা সত্ত্বেও যে ঘরে এত ধুলো ময়লা কোথা থেকে আসে তা আমি বুঝতেই পারি না। আর প্রতিদিনই যখন আমি এই ঘরগুলো ঝাড় দিই তখন এই একই কথাই ভাবতে থাকি। যাই হোক, এবার তাড়াতাড়ি করে ঘরগুলো ঝেড়ে ঘরগুলো মুছে ফেলবো, ব্যাস। তারপরে ওই স্নানে যাওয়ার আগে রান্নাঘরে যে টুকিটাকি কাজকর্মগুলো আমার থাকে সেইগুলো সেরে তারপরে স্নানে যাব। রাত্রিবেলা করে যেহেতু খাওয়া দাওয়ার শেষে রান্নাঘরটাকে একেবারে পুরো টিপটপ করে রাখা হয়, তো সেই কারণে হয় কি, ওই সকালবেলা না ঘুম থেকে উঠে রান্নাঘরে সেরকম কিছু কাজকর্ম থাকে না এরকম মনে হয়। কিন্তু তা সত্ত্বেও এই রান্নাঘরে না একটা সব থেকে অস্বস্তিকর কাজ আমার জন্য অপেক্ষা করে থাকে, আর সেটা হলো এই কাজটা। গামলায় যত বাসন রাত্রিবেলা ধুয়ে আবার শুকোতে দিয়ে রাখা হয়, মানে জল ঝরতে দিয়ে রাখা হয়, সেই বাসনগুলোকে আবার জায়গা মতো সুন্দর করে তুলে সাজিয়ে রাখতে হয়। আর না হলে কি হয়, ওই রান্না করার সময় না আমার ভারী অসুবিধা হয়। তবে জানো, রান্নাঘরে না এই কাজটা আমার একদম ভালো লাগে না। ওই বাসনগুলো মেজে আবার বাসনগুলো জল ঝরতে দিয়ে রেখে আবার খানিকটা সময় ধরে সেই বাসনগুলোকে আবার জায়গা মতো রাখতে হয়। তাও তো দিনের মধ্যে 2-3 বার এই কাজটা আমাকে করতেই হয়, কারণ যেহেতু গামলাটা ছোট আমার, তো সেই ক্ষেত্রে হয় কি অনেকটা তাড়াতাড়ি না ভরে যায়।
কিন্তু কি আর করার বলো, ওই করতে হবে তাই আমি করি, কিন্তু আমার একটুও ভালো লাগে না জানো এই কাজটা করতে। আচ্ছা, তোমাদের কাদের কাদের আমার মতো এই অভ্যাসটা আছে কমেন্ট করে জানিও তো, যে রান্নাঘরে বাসন গুছোতে ভীষণ বোরিং লাগে। আর এদিকে দেখো, ভাই তো বাড়িতে গিয়েছিল, আর ভাই বাড়ি থেকে যেহেতু আবার এখানে এসেছে, তো ভাইয়ের কাছে মা আর বাবা আমার জন্য কিছু দিয়ে দেবে না তা কি কখনো হয়? ওই জন্য দেখো কি কি দিয়ে দিয়েছে কমলা লেবু, যেটা আমার ভীষণ পছন্দের লেবু, আর দিয়েছে মা আবার এগুলো দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, আর বাবা আবার টোস্ট বিস্কুট দিয়ে দিয়েছে। মানে বাবা টোস্ট আর এই লেবুটা এসে ভাইয়ের কাছে দিয়েছে, আর মা আবার এগুলো পাঠিয়ে দিয়েছে। তারপরে আবার সকালবেলা টিফিনটা পাঠিয়ে দিয়েছে। মানে ভাই যেদিনই আসে মা কি করে ভাইয়ের কাছে না আমাদের জন্য টিফিন পাঠিয়ে দেয়, সবার জন্য। এই পৃথিবীতে শুধুমাত্র বাবা মাই আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসে। এই ভালোবাসা কোথাও খুঁজে আর পাওয়া যায় না। ওই জন্যই তো বাবা মায়ের কোনো বিকল্প হয় না। আমার যখন মাঝে মাঝেই বাবা মায়ের জন্য মন খারাপ করে, মনে কষ্ট হয়, তখন আমি এক মনে শুধু বারবার একটা কথাই ভেবে যাই, কেন যে মেয়েদের বিয়ের পর এরকমভাবে বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় এসে থাকতে হয় কে জানে। যদি এই নিয়মটা না থাকতো সমাজে, যদি অন্যরকম কিছু থাকতো, বাবা মাকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে, বরকে নিয়ে, সবাইকে নিয়ে একসাথে একটা বাড়িতে থাকা যায়, তাহলে কতই না ভালো হতো, তাই না বলো? তাহলে কোনো বাড়িতে এই পরিবারের থেকে আর মানুষজন কমতো না। এই একটা মেয়ে যখন চলে আসে, বাড়িটা কেমন খালি হয়ে যায়, বাবা মায়েরও তো কত কষ্ট হয়, তাই না? কোনো একটা ভালো কোনো কিছু রান্না করতে তাদের ইচ্ছে করে না, সবসময় মন চায় যে না মেয়ে বাড়িতে আসুক তখন রান্না করব। আমার মা তো সবসময় এরকম করে জানো, আমি যখন বাড়িতে যাই মা যে কত কিছু ভেবে রাখে রান্না করে খাওয়াবে, কিন্তু আমি সবসময় বলি যে তোমাদের যখন যা খেতে ইচ্ছে করে তোমরা সেটা খেয়ে নেবে, কখনো আমার জন্য বসে থাকবে না। কিন্তু যতই বলি, বাবা মা কি আর তা পারে কখনো? এদিকে তো এখন স্নানে যাওয়ার টাইম হয়ে এসেছে, তার আগে রান্নাঘরে আর কয়েকটা কাজ শুধুমাত্র বাকি রয়েছে। ব্যাস সেগুলো সেরে ঝটাপট এখন চলে যাব আগে স্নানে। স্নানটা করে পুজোটা দেওয়া হয়ে গেলেই তারপরে আমি অনেকটা নিশ্চিন্ত হয়ে যাই জানো। অতসী ভৌমিক কমেন্ট করে লিখেছে, দিদি তোমার সংসারের কাজগুলো তুমি এতটা পরিপাটিভাবে করো, তোমার কাজ দেখলেই বোঝা যায় তুমি তোমার সংসারটাকে কতটা ভালোবাসো। সত্যি ভীষণ ভালো লাগে তোমার কাজগুলো দেখতে। অসংখ্য ধন্যবাদ তোমাকে অতসী, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি গো, আমাদের জীবনে আর সংসার ছাড়া কি আছে বলো? এই বিয়ে হয়ে গিয়েছে পর থেকেই দেখছি সংসারটাই এখন সব কিছু। তাই সংসারটাকে যতটা পারি ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করি। তবে বিয়ের পর প্রথম এই সংসারে কিন্তু আমি অনেক হিমশিম খেয়েছিলাম জানো। ভীষণ অসুবিধা হতো, কোনটা ছেড়ে কোন কাজটা করতে হয় কিছুই ছাতা বুঝতে পারতাম না, খালি দেরি হয়ে যেত। কোন কাজটা কিভাবে পরিপাটিভাবে করলে পরের কাজটা আরও এগিয়ে আসে, তাড়াতাড়ি হয়ে যায়, সেই সব কিছুই বুঝতাম না। কিভাবে সব জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতে হয় এগুলো কিছুই জানতাম না জানো। কিন্তু এখন সময়ের সাথে সাথে যে কতটা বদলে গিয়েছি তা নিজেকে নিজে দেখলেই চিনতে পারি না। বাড়ি থেকে আসার সময় কটা নয়নতারার গাছ নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম এটাই যদি বাঁচাতে পারি তাহলে দিনে একটা করে হলেও তো ঠাকুর পুজো একটু ফুল দিতে পারবো গাছ থেকে তুলে না। ঠাকুর মনে আমার কথাটা শুনেছে জানো, আমার মনোবাসনা পূরণ করেছে। এখন দেখছি এই ঠান্ডার মধ্যেও জানালায় গাছটা রেখেছি, তা সত্ত্বেও একটা করে ফুল হচ্ছে জানো, আর সেই ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগছে। এদিকে এইমাত্র স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখনো ছাদে যাওয়ার টাইম পাইনি, আজকে আর ছাদে যাব, জামা কাপড়গুলো মেলতে যেতে হবে। তো তার আগে ভাবলাম কি ওই ভাতটা বসিয়ে দিয়ে যাই। আর আজকে বাঁধাকপি করব, তো বাঁধাকপিটাকে একটুখানি সিদ্ধ করতে দিলাম। আর সমস্ত সবজি টবজি আমি স্নানের আগেই কেটে রেখে গিয়েছি, শুধু পেঁয়াজ কলিটাই কাটা বাকি রয়েছে। পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা হবে, আর হবে বাঁধাকপি দিয়ে ঘন্ট। তো আজকে না বাঁধাকপির মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়েই করবো, ওরকম ভাবে খেতে ইচ্ছে করেছে। আর আমার বড়ও আবার ওরকম ভাবে বাঁধাকপি করলে দেখি ওর খুব খুশি হয়, ভালোবাসে ওরকম ভাবে বাঁধাকপি করলে। ও আসলে মশলা দিয়ে কোনো খাবার করলেই ভীষণ পছন্দ করে। তো পেঁয়াজ কলিটাই এখন শুধু কাটা বাকি রয়েছে। চলো এখন আগে ছাদে যাই, এগুলো এতক্ষণ হয়ে যাবে। ছাদে থেকে এসে পেঁয়াজ কলিটা কেটে ঝটাপট রান্না শুরু করে দেবো। আর রান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর সমস্ত কিছু কাটাকুটি তো হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে এগুলো দেখিয়ে তারপরে ছাদে যাই। হ্যাঁ চলো। এইটাতে বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছিলাম,
আর এটা আবার ধুয়ে রেখে দিয়েছি, কারণ এতেই আবার ওই বাঁধাকপি সিদ্ধর পর জলটা ঝরিয়ে নেওয়া যাবে। আর এইখানে দেখো, এটা হচ্ছে বাঁধাকপির জন্য যে আলুটা লাগবে, সেই আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর একটা পেঁয়াজ দেবো, আর টমেটোটা তো রয়েছে। আর এই যে এইখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা হবে, সেই আলুটা কেটে রেখেছি। ব্যাস, সবই আমার রেডি। এখন শুধু ঝটাপট রান্না করার পালা। চলো ছাদে যাই। আর বলো না, ছাদেই চলে যাচ্ছিলাম, হঠাৎ করে একটু মন চাইলো যে দেখি কতদূর হয়ে আছে, তাহলে সেই বুঝে সময়ের মধ্যে আসতে পারবো। এরই মধ্যে দেখি আমার বাঁধাকপিটা কিন্তু একদমই প্রায় হয়ে গিয়েছে। আমি আসলে না অনেকটা করে সিদ্ধ করে নেই না, আমার ওটা আবার ভালো লাগে না। হালকা একটু মানে ভাপ দিয়ে নেব, তারপরে জল ঝরিয়ে ওটা মশলার সাথে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষাবো, ওইটাই আমার বেশি ভালো লাগে। চলো তাহলে এটা এখন এরকম থাক, একটু নাড়াচাড়া দিয়ে গেলাম। কতটা ছিল জানো, পুরো মানে একদম উঁচু উঁচু হয়ে গিয়েছে এই অবধি। তো এখন চলো আগে এটা এখন ঢাকা দিয়ে রেখে যাই, ছাদের কাজটা মিটিয়ে এসে তারপর এটা জল ঝরাতে দেবো, ততক্ষণে বাকিটুকু হয়ে যাবে। আর বিগত কটা দিন ধরে যে কি অবস্থা ওয়েদারের, মানে সূর্যি মামা কি আমাদের ওপর রেগে আছে নাকি তাও বোঝার উপায় নেই। কখনো দেখছি উঠছে, আবার কখনো তাকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কে জানে কি অবস্থা, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ভাই, শীতকাল বলো অথবা গরমকাল বা বর্ষাকাল, যে কোনো ঋতুতেই যদি সূর্য না ওঠে দিনে, সূর্যের যদি মুখ না দেখা যায়, তাহলে কিন্তু আমাদের শরীর, মন, মেজাজ কোনোটাই ঠিক থাকে না। তারপরে আবার কোনো কাজেও এনার্জি থাকে না জানো। কিন্তু কি আর করার, সূর্য না উঠলেও কাজ তো করতেই হবে, না করলে সংসারের কাজ তো ওরকমভাবেই পড়ে থাকবে। আর ওই কারণেই এই কাজটা ভীষণই দরকার ছিল আমার। মানে ওই যে বলছিলাম না, আগের দিনের ব্লগে তো তোমরা দেখছিলে, পিঠে তৈরি করবো তো সেই কারণে ওই চালের যে গুঁড়ো, ওটা তো ঘরে ছিল। তো সেটা কি করছি, ওই প্রতিদিনই না একটুখানি ছাদে দিচ্ছি, কারণ অনেক দিন ধরে যেহেতু ঘরে ছিল তো ফেলতেও মায়া লাগছে। তার মধ্যে কোনো জিনিস না আমি অপচয় করতে একদমই পছন্দ করি না, জানো তো, ভীষণ মায়া লাগে, কারণ সবটাই তো পয়সা দিয়ে কিনতে হয়, তাই না? তো কি ওই ফেলা চোরা জিনিসটা না আমি ছোট থেকে মায়ের কাছে দেখিও নি, আর আমার সবসময় মনে হয় ওগুলোতে না লক্ষ্মীশ্রী থাকে না সংসারে। ওদিকে ভাত প্রায় হয়ে এসেছে, আর এদিকে প্রথমেই আগে পেঁয়াজ কলিটা ভেজে নিয়ে তারপর ওই কড়াইতেই বাঁধাকপিটা করে নেব, ব্যাস। আর এরপরেও আজকে কিন্তু একটা জবরদস্ত মেনু রয়েছে, বুঝলে? সেটা কি বলো তো? সেটা হচ্ছে ভেটকি পাতুরি, যেটা ভাই বাড়িতে গিয়েছিল না, তো একটা জেঠিমার বাড়িতে না নিমন্ত্রণ ছিল আমাদের পাশে বাড়িতে। তো আমি যেহেতু যাইনি, তাই ওই জেঠিমার যে ছেলে মানে দাদা, সেই দাদা আবার আমার জন্য ভেটকি পাতুরি পাঠিয়ে দিয়েছে। আর আমি না ভেটকি পাতুরি খেতে ভীষণ পছন্দ করি, জানো তো। মানে আমার বিরিয়ানির আগেও ভেটকি পাতুরি। যারা আমার মতো ভেটকি পাতুরির লাভার তারা এটা ঠিকই বুঝবে যে বিরিয়ানি, মটন সব কিছুর আগে হচ্ছে ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি, এইসব আমাদের কাছে, তাই না বলো? দেখো, সত্যি কথা বলতে খাওয়াটা কিন্তু বড় কথা না, গলার ওপারে গেলেই হয়ে গেল খাওয়া। কিন্তু এই যে ভালোবাসা দিয়ে দাদা আমার জন্য মনে করে আমার পছন্দের খাবারটা পাঠিয়েছে, এটাই হলো সব থেকে বড় পাওয়া। ভালোবাসা না থাকলে তো এটা কখনোই সম্ভব হয় না, তাই না? জানো, যখন ছোট ছিলাম না, তখন ঠাম্মা আমায় একটা কথা বলতো, মণি বলেই বলছি তোমাদেরকে, আসলে আমি আমার ঠাম্মার চোখের মণি ছিলাম। আমাকে না দেখে এক মুহূর্ত সে থাকতে পারতো না। জানি না কি করে আমি এই 13 বছর কাটিয়ে ফেললাম তাকে ছাড়া, সেও আমাকে ছাড়া। আজকে কথাগুলো বলতে গিয়ে না সত্যি বুকটার মধ্যে কেমন কাঁপছে, বুঝছো? যাই হোক, আসল কথাটা বলি। বলতো, মণি, মানুষ আসে মানুষ চলে যায়, কিন্তু স্মৃতি হয়ে এই পৃথিবীতে রয়ে যায় শুধু তার ব্যবহার আর ভালোবাসাটুকু। সত্যিই তাই। দেখো, মানে আমি হয়তো সেই জায়গাটা তাকে দিয়েছিলাম, দাদা আমাকে এতটাই ভালোবাসে, না হলে তার অবশ্য নিজের কোনো বোন নেই, সে একাই। কিন্তু আমি পাশের বাড়িতে থাকি, ছোটোবেলায় তাদের বাড়িতে আমি খুব যেতাম, আমি দাদার সাথে অনেক খেলেওছি। কিন্তু এরকম তো আমাদের জীবনে কত সম্পর্কই থাকে ছোটোবেলায়, তাই না? বড় হওয়ার সাথে সাথে দিনগুলো যেমন আমরা পেরিয়ে ফেলি, সেরকমভাবে কত সম্পর্কও কিন্তু দণ্ডি কেটে বেরিয়ে চলে যায়। কিন্তু আমাদের দুই দাদা বোনের সম্পর্ক আজও একই রকমই আছে, শুধু আমরা বড় হয়ে গিয়েছি, এইটুকুই পরিবর্তন হয়েছে। সেই ভালোবাসা, সেই ব্যবহারটুকু এখনও রয়ে গিয়েছে। আর সারা জীবন যেন এরকমই থাকে, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।
কিন্তু যেটা বলছিলাম, এই যে আমাকে আজও একই রকমভাবেই সেই স্নেহ ভালোবাসা দিয়ে যাচ্ছে, এটাই তো সব থেকে বড় কথা, তাই না বলো? সত্যি জানো, আজও না সব সময় প্রতিটা পদে পদে আমি সর্বদা ঠাম্মা দাদুর কথা মনে করি। এখনকার দিনে তো বাচ্চাদের কাছে ঠাম্মা দাদুকে দেখাই যায় না, কারণ সবাই ছোট ছোট ফ্যামিলি হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সময় সেই জেনারেশন একটা অন্যরকম জেনারেশন ছিল, যারা আমরা ঠাকুমা দাদুর সাথে অনেকখানি সময় কাটিয়েছি। সেই আমরাই একমাত্র এটা জানি যে জীবনের কত বড় মূল্যবান সম্পদটুকু আমরা অর্জন করে গচ্ছিত রূপে রেখে দিতে পেরেছি, তাই না বলো? ব্যাস, এদিকে আমার বাঁধাকপি রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর এর আগে যা যা ছিল সেগুলো তো আগেই হয়ে গিয়েছে। বাঁধাকপিটা করতে না আমার একটু সময় লাগে, ওই কোনো রান্নাই না আমি তাড়াহুড়ো করে করতে পারি না, বিশ্বাস করো। মানে রান্না বলো, সংসারের কাজ বলো, যাবতীয় যা আছে সবটাই করতে আমার একটু সময় লাগে। আর রাত্রিবেলা একটু রুটি করে নেব, ব্যাস হয়ে যাবে। এই পেঁয়াজকলি আলু ভাজা থাকবে, তারপরে বাঁধাকপি থাকবে, আর পাতুরিটা তো দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। ও জিনিস রেখে দেওয়া সম্ভব না গো, কোনোভাবেই সম্ভব না। কারণ তোমরা তো দেখলেই, তোমাদেরকে দেখাতে দেখাতেই ওই সময় আমি একটু মুখে দিয়ে নিয়েছি, তারপর আবার বড়বাবুকে ডেকেও একটু ওর মুখে গুঁজে দিয়েছি জানো। কিন্তু ভাই আর খায়নি, ও কালকে নাকি ওখানে বসেই অনেকগুলো পাতুরি খেয়ে নিয়েছে, তাই জন্য বললো যে আমি একবারই ভাত দিয়ে খাবো। আর এখন না 3 জনের জন্যই ভাতটা বেড়ে নিয়েছি, তাড়াতাড়ি করেই দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে, ব্যাস তারপর যে যার মতো যার যার কাজে ফিরে যাব। ও আর একটা কথা তো বলাই হয়নি, তোমরা কি করছো বলো তো? আমার ভিডিও দেখছো, কিন্তু ভিডিও দেখে ভিডিও শেষে একটা লাইকও দিচ্ছ না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না। খুব তাড়াতাড়ি আমরা নতুন বছরে পা দিতে চলেছি, তাই নতুন বছরে পা দিয়ে ঝটাপট করে এই পরিবারটাকে আমাদের বড় করে নিতে হবে তো, নাকি? যাই হোক, চলো আজকের মতো তোমাদের সবাইকে এখানেই টাটা।